সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা টুটুল চৌধুরী। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। জি, আজকে কিন্তু আপনার আমার ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আসলে ব্ল্যাক সবার পছন্দ। জি, ব্ল্যাক কালার সবসময় ভালো লাগে। আমরা যদি একটু আপনার কাছে আসি, যে আপনার শুরুটা মঞ্চ নাটক দিয়ে, তারপর আপনি নাটকে গেলেন, তারপর চলচ্চিত্রেও কাজ করেছেন এবং চলচ্চিত্রের পর অভিনয় ছাপিয়ে এখন নির্মাতা। এই যে পুরো জার্নিটা, মঞ্চ থেকে নির্মাতা হয়ে ওঠার যে জার্নিটা, এটা আপনার জীবনে কেমন ছিল? অনেক আনন্দের, মানে পুরো জার্নিটাই আমি খুব উপভোগ করেছি। এখনও তো অনেক কাজ বাকি, অনেক কাজই করতে পারিনি, স্বপ্নগুলো এখনও পূরণ হয়নি। কিন্তু আমি যখনই যে কাজটা করেছি খুব আনন্দ নিয়ে করেছি। যেটা হয়নি ওটা নিয়ে আমি টেনশন করিনি। অনেক কাজ করতে যেয়ে ব্যর্থ হয়েছি। যখন মঞ্চ নাটক করতাম, মানে অনেক মঞ্চ নাটক করার চিন্তা ছিল, কিন্তু অনেক করতে পারিনি। পরবর্তীকালে চাকরির কারণে মঞ্চ নাটক হিসেবে কন্টিনিউ করিনি। এরপর যখন মিডিয়াতে ব্যস্ত হলাম, তখন মঞ্চ নাটক আস্তে আস্তে কমে গেল। তারপরে মিডিয়াতে অভিনয়, এরপর কিছু কিছু নাটক লিখতাম, এরপরে ডিরেকশনে, এরপরে নাটক প্রডিউস করা, শেষে চলচ্চিত্র নির্মাণ করা, চলচ্চিত্র অভিনয় করা। এই আসলে আমার এই কাজগুলো তো ছিল একটা মানে প্যাশন থেকে। আমি যদি আবার ফুল ফ্লেজেড এটাকে পেশা হিসেবে নিয়ে নিতাম, তাহলে হয়তো অনেক কষ্ট, অনেক খারাপ কিছু আমি হয়তো ফেস করতাম। কিন্তু যেহেতু আমার সাথে আরেকটা কন্টিনিউয়াস একটা পেশা ছিল, আমি সবসময় চাকরি করেছি বা এখনও করছি, এই জন্য হয়তো আমি অনেক খারাপ কিছু আমার চোখে পড়েনি, বাইপাস করেছি। কিন্তু পুরো জার্নিটা খুব আনন্দের ছিল। আচ্ছা, আপনি এখন চাকরি কোথায় করছেন? বাংলাদেশ ব্যাংকে করছি। আমরা কিন্তু দেখেছি যে আমাদের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে। তো এই যে বিষয়গুলো এবং সিনেমা অঙ্গনে আমরা যদি এবার ঈদেও দেখি, বেশ ভালো কিছু মুভি এসেছে, দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং হলে কিন্তু দর্শকদের ভিড় দেখলে বোঝা যায় যে একটা ভালো ইন্ডাস্ট্রিতে আমরা সিনেমার জগৎটাকে আরও উন্নততর দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো কেমন লাগে আপনার? অনেক ভালো লাগে ঠিক তা না, কিন্তু কিছুটা ভালো লাগে এই কারণেই যে আমাদের দেশের জনগণ সবসময় একটা আবেগে চলে। যে হঠাৎ এদেশের জনগণ দেখা গেলো যে কার্টুন ছবি দেখা শুরু করলো, খুব কার্টুন ছবি দেখছে। সবাই ভাবলো এই জনগণ মতো কার্টুন ছবি দেখে জীবন পার করে দিবে। আসলে কিন্তু তা না। হঠাৎ দেখা গেলো যে খুব মারদাঙ্গা, মারামারি, কাটাকাটি ছবি দেখছে এবং সব নির্মাতারা খালি ওই ছবি বানানো শুরু করলো। এরপরে দেখা গেলো যে দর্শক আর সেটা নিচ্ছে না। এখন একটু ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ফিল্মগুলো একটু জনপ্রিয় হচ্ছে, অনেকে বানাচ্ছে, আবার আমরা দর্শক কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু এটা কন্টিনিউশনটা তো নাই আমাদের। কন্টিনিউশন থাকতে হলে যে এই মানের কাজ আরও উন্নত ভালোভাবে করা দরকার, মানে এটাই ক্রিয়েটিভলি করা দরকার। আমরা এটা করতে করতে গতানুগতিকভাবে এত ব্যানাল করে ফেলি, মানে এতটা হালকা করে ফেলি, তখন আবার মানুষের মুখ ফিরিয়ে নেয়। তো এই জন্য মানে এটা একটা আশার বাণী অবশ্যই। আর মাননীয় প্রাইম মিনিস্টার মানে ফিল্ম দেখতে গেছে, এটা নিঃসন্দেহে অনেকটা আশাব্যঞ্জক। কারণ আসলে প্রতিটা মানুষের ভিতরে শিল্পবোধ আছে। যেমন আমরা বলি না যে মানুষকে পেশা তাকে গ্রাস করে ফেলে। যে একজন ব্যাংকার সারাদিন অঙ্ক টঙ্ক করতে থাকে, হিসাব করতে থাকে, বাসায় এসে বউর সাথে হিসাব শুরু করে দেয়, আছে না? একজন বাস কন্ডাক্টর, সে বাসায় এসে বলে বউকে বলে ভাদ্য বলে ওইভাবে স্টাইলে কথা বলা শুরু করে। কিন্তু একজন প্রাইম মিনিস্টার, সে দেশ পরিচালনা করে, ওই জায়গা থেকে নিজেকে মানে চেঞ্জ করে উনি দর্শক সাহিত্যে বসে মুভি দেখছে, বিষয়টা অন্য রকমের আনন্দের। প্রত্যেকটা নাগরিকের তো আলাদা আলাদা চাহিদা, এবং আপনি বলছিলেন যে একটা সময় একই প্যাটার্নের দিলে কিন্তু একটা সময় দর্শক শ্রোতাদের ভালো লাগবে না। কিন্তু যেহেতু আমরা ট্রেন্ডে একটু বিশ্বাস রাখি, আমরা কিন্তু অন্যান্য সেক্টরেও যদি আমরা দেখি যে নাটকে যেটা হয়, নাটকে দেখা যায় মানুষ রোমান্টিক কিছু দেখতে পছন্দ করে, এই কারণে তারা রোমান্টিক একটা সিকোয়েন্স কিন্তু তারা রাখেনি, বা হিরো হিরোইন ছাড়া কিন্তু নাটক হয় না। এই যেটা দর্শকদের একটা চাহিদা, তো স্পেসিফিক্যালি দর্শকদের এই মুহূর্তে চাহিদাটা আসলে কি? দর্শকের এই মুহূর্তে চাহিদা হচ্ছে তার নিজের প্রবলেমগুলো তারা দেখতে চায়, বাস্তবধর্মী। হ্যাঁ, ফ্যামিলি তার নিজে যে সমস্যাগুলোতে পড়ছে ওটার সমাধান সে খুঁজতে চায়। এটা সবসময় ছিল, কিন্তু মাঝে মাঝে আমরা হয়তো রাজা বাদশার ফ্যান্টাসি সব মুভিগুলোও মানুষ দেখতে চায়, ওখানেও নিজেকে খোঁজে। আর এখন একেবারে আক্ষরিক করতেই আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার বিয়ে করতে যে ঝামেলা হচ্ছে, আমার কাজিনদের সাথে আমার যে সমস্যা হচ্ছে, আমার চাচা আমার সম্পত্তি দখল করে নিচ্ছে, এই প্রবলেমগুলো তো আমার চিরন্তন সমস্যা। এগুলা নিয়ে কাজ করতে মানুষ সবসময় আমাদের দেশের জনগণ এতে খুব আকৃষ্ট হয়। নাটকে যখন কাজ করেছেন বা ইন্ডাস্ট্রিতে সিনেমাতে যখন কাজ করেছেন এবং নির্মাতা হওয়ার পরে পার্থক্যটা কি? একজন নির্মাতার জন্য আসলে কতটা দায়ভার থাকে, দায়ভারটা কতটুকু থাকে, বা একজন আর্টিস্টের জন্য দায়ভার কতটুকু থাকে তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য? এই বিষয়গুলো আসলে কিভাবে ডিফাইন করবেন? আমাদের দেশে তো আসলে এভাবে মানে ডিস্টিংক্ট ক্যারেক্টারটাই তৈরি হয় নাই। হ্যাঁ,
এটা না হওয়ার কারণটা কি, মানে এটা কেন হয়নি? কারণ আমাদের হচ্ছে- ইন্ডাস্ট্রিতে তো ভালো ভালো আর্টিস্ট কাজ করছেন, ভালো ভালো নির্মাতারা নির্মাণ করছেন, তবু কমতিটা কোথায়? এটার প্রফেশনালিজমের অভাব আছে। ছোট উদাহরণ দিলে বুঝবেন যে দেখা গেলো যে আমাদের একজন বড় অভিনেতা, নাম না বলি, বড় অভিনেতা, সে মাঝে মাঝে দু একটা নাটক ডিরেকশন দিয়েছে। সে দেখা গেলো অভিনেতাদের যে সংগঠন আছে সেখানে নির্বাচন না করে সে নির্বাচন করছে ডিরেক্টরস গিল্ডে নির্বাচন করে সে নেতা হয়ে গেছে। অর্থাৎ তার যে অ্যারিনা, এটা সে গুরুত্ব দিচ্ছে না, সে গুরুত্ব দিচ্ছে কোথায় আমার অবস্থানটা ভালো হবে, কোথায় আমার সুযোগ সুবিধা বাড়বে। অর্থাৎ এই যে নিজের প্রফেশনের প্রতি যে দায়িত্ববোধ, এরা মানুষে ভুলে যায়। এই জন্য কিন্তু ডিস্টিংক্ট ওয়েতে যে মানে আর্টিস্টদের একটা অ্যাসোসিয়েশন, তারা শিল্পটাকে মানে অভিনয়টাকে ভালোবাসবে, সেটার মান উন্নয়নের জন্য চেষ্টা করবে, আবার ডিরেক্টরদের এরকম একটা চিন্তা, ওটা কিন্তু হচ্ছে না। ধরুন না যে আমাদের দেশে এত এত মানুষ অভিনয় করতে চায়, কিন্তু আমাদের ডিরেক্টররা কি কখনো চিন্তা করেছে যে নতুনদের শেখানোর জন্য ভালো একটা ইনস্টিটিউট হওয়া দরকার? আমি আমার ফরিদি ভাইয়ের কথাই বলি, উনি যে মানের অভিনেতা, বিশ্বমানের অভিনেতা, উনি কিন্তু চিন্তা করলে একটা, উনি যে প্যাটার্নে অভিনয় করতেন সেটাই একটা ইন্ডাস্ট্রি। উনি যদি একটা এরকম একটা ইন্ডাস্ট্রি করে দিয়ে যেতে পারতো। আমি কিন্তু বাবু ফজলুর রহমান বাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত ভালো অভিনয় করেন, আপনি একটা ক্লাস নেন না, মানুষ অভিনয় শেখাবেন। বলে কি আমি কি প্রফেসর নাকি? আচ্ছা, অর্থাৎ মানুষের এক একজনের এক এক রকম মানে অ্যাটিটিউড থাকে। আসলে আমি যদি অমরত্ব চাই, যে আমার শিল্প বা আমার প্রফেশনটাকে যদি আমি আমার মৃত্যু পরে এক্সটেন্ড করতে চাই, তাহলে কিন্তু এমন কিছু করা উচিত যেটা পরবর্তীকালে আমার যোগ্যতা মানুষকে ছুঁয়ে যাবে। এই জায়গাগুলোতে অভাব আছে। নতুনদের কথা একটু বলি, যে নতুন যে যদি আসলে আমরা নতুন কিছু মুখ পাচ্ছি, কিন্তু সিনেমাতে কিন্তু দেখছি না, আমরা দেখছি নাটকে, এবং নাটক থেকে আবার পরবর্তীতে সিনেমাতে চলে যাওয়ার প্রবণতাও দেখছি। তো এইটার আসলে কারণটা কি, এবং তারা আর নাটকেও ব্যাক করছেন না? এটা হচ্ছে কি, আমাদের এন্ট্রি, মানে নাটকে আমি অভিনয় করবো, আমাদের এন্ট্রিগুলো খুব কঠিন। কেউ অভিনয় করতে চায়, চলচ্চিত্র অভিনয় করতে, এন্ট্রি নাই। আমাদের দেশে হিরোরা কীভাবে অভিনেতা হয়েছে জানেন? এই এফডিসির সামনে দাঁড়ায় থাকতো, নায়ক নায়িকা দেখতো, এই করতে করতে দাঁড়ায় থাকতে থাকতে একদিন পরিচালকের গাড়ি আটকালো, তার সাথে কথা বলো, তার বাসায় গেল। কিন্তু আসলে যে এই জগতে ঢোকার যে একটা স্মুথ ওয়ে, একটা গেট নাই তো। না, আপনি টেলিভিশনে, আপনি চলচ্চিত্র অভিনয় করবেন, আপনি গেট কোথায়, কীভাবে যাবেন? ওয়েটা নাই, মানে Way নাই মিডিয়াটা তো। তারা স্পেসিফাই করেন। গেট নাই। আপনি হয়তো কোনো প্রডিউসারে পাঠাবেন বা ডিরেক্টরে পাঠাবেন বা আরেকজন পরিচিত কোনো আর্টিস্টের কাছে, তার সাথে পাস নিয়ে এফডিসিতে ঢুকবেন, ওয়ে নাই। মানে এটা নাই কোনো, আমরা যারা পুরনো বা যারা আরো পুরনো ছিল, তারা ওই পথগুলো তৈরি করে দিয়ে যায়নি যে এইভাবে একটা নতুন ছেলে অভিনেতা হতে চাইলে এভাবে 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 এগিয়ে এগিয়ে আসবে। ওয়ে নাই। এবার একটু আপনার স্কুল সম্পর্কে জানতে চাই, সহজ পাঠ স্কুল, সেটার জার্নিটা কেমন চলছে এখন? এটা আসলে একটু মানে হঠাৎ একটা মনের ভিতরে কি জানি আসলো যে একটা স্কুল বানাবো। খুব ছোটোবেলা আমি স্কুল পালিয়েছিলাম, তো তখন মনের ভিতরকে চিন্তা ছিল যে আমি একটা স্কুল বানাবো, যে স্কুলটা খুব আনন্দের হবে, এতটুকুই ছিল মগজের মধ্যে। তো আমার মা যখন মরে গেলো, আমাদের দুনিয়াতে একটা বাড়ি ছিল, মা মরে যাওয়ার সময় বলেছিল যে বাড়িটা বিক্রি করিস না, তাদের 6 ভাই বোন, এমন একটা কিছু করিস যেটা সবাই এখানে আসা যাওয়া করে। তখন কিছুদিন ফেলে রাখার পর হঠাৎ মনে ঠিক আছে কিছু একটা করি, তারপর একটা স্কুল বানালাম। বানানোর পর বাচ্চাদের সাথে আমার খুব কেমিস্ট্রি ভালো, বাচ্চাদেরকে অনেক সময় দিয়ে ওদের সাথে গল্প করতে ভালো লাগে। এই করতে করতে আমি ভালো সবসময় কিডসদের একটা স্কুল করবো 5 পর্যন্ত। কিন্তু যে বাচ্চাগুলোদের পড়াতাম, বাচ্চাগুলো স্কুল ছেড়ে যাচ্ছে না, এবং ওদের জন্য বাধ্য আমার হাই স্কুল করতে হলো। এরপরে এখন প্রচুর বাচ্চা আসছে, এখন বাচ্চাদেরকে আমি ক্লাস নিই, অনলাইনেও ক্লাস নিই, এবং দেখি যে বিশ্বব্যাপী অনেকে আমাকে কংগ্রাচুলেট করছে, এবং তারা আমার ভিডিও চাচ্ছে বা আমার সাথে কাজ করতে চাচ্ছে, এবং অনেক স্টুডেন্ট আসতেছে, আমারও ভালো লাগছে, এবং আমি আরও অনেক অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আমার মাথায় আসতেছে, আমি গার্ডিয়ানদের সাথে শেয়ার করছি। এটা মোটামুটি ভালো লাগছে, আমার মনে হচ্ছে নতুন কিছু দিতে পারছি জনগণকে। এবং যদি এখন ভাই এই কথা বলি যে এখন ভাইরাল ট্রেন্ডের যুগে সবাই কিন্তু জনপ্রিয়তা পাচ্ছেন কিছুদিনের জন্য ভাইরাল হয়ে বা ট্রেন্ডে থেকে, একটা সময় হারিয়ে যাচ্ছে। তো দর্শকদের কাছে আমরা কি পৌঁছাচ্ছি আসলে, বা দর্শকরা যে গ্রহণ করছেন, আদৌ কি দর্শকরা এটাই চাচ্ছেন, নাকি আমরা দিচ্ছি দেখে ওনারা নিচ্ছেন, এবং পরবর্তীতে আমরা যেটা ভালো কোনো কোয়ালিটিফুল জিনিস যখন দিব দর্শক সেটাও নিবেন? আসলে দ্বন্দ্বটা কোথায় বা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সৃষ্টিশীলতা। দর্শকের কোনো দোষ নাই, দর্শককে আপনার তৈরি করতে হবে। কারণ আমি যেহেতু দর্শক না হয়ে আমি স্রষ্টা হয়েছি, আমি ক্রিয়েট করব, আমার ক্রিয়েশনের উপরে নির্ভর করবে জনগণ কি দেখে না দেখে। আমরা হতাশা থেকে বলেই জনগণ খায় না, জনগণ দেখে না, এটা হচ্ছে আমাদের হতাশাটা, আমাদের ব্যর্থতাকে ঢাকার একটা কৌশল। কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ হন এবং এটা যদি কন্টিনিউয়াসলি চালাতে পারেন, তাহলে দর্শক আপনার কথা শুনতে বাধ্য।
যেহেতু আপনি বাংলাদেশ ব্যাংকে আছেন, কাজে খুবই ব্যস্ততম কাজ, তার ফাঁকে ফাঁকে কাজ করা হচ্ছে কেমন? সম্প্রতি আমরা কোনো কাজ পেয়েছি কিনা বা পাবো কিনা? ওই যে একটা কথা আগে আড্ডা দিতে বলেছিলাম যে আমি যখন বাংলাদেশ ব্যাংকে চাকরি পাই তখন আমার এক বান্ধবী বলছিল যে তোমার জীবন কিন্তু ধ্বংস শুরু হলো। আমি কেন? এখন তুমি 9টা-5টা অফিস করবা, বা সকালবেলা খাবার নিয়ে যাও, দুপুরে খাবা, সন্ধ্যাবেলা এসে ক্লান্ত হয়ে টেলিভিশন দেখবে, এই তো তোমার জীবন হয়ে যাবে। কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম না, অফিসটা ফাঁকি দিচ্ছিলাম, অফিসে আগে আগে বেরিয়ে যে রিহার্সালে যেতাম, থিয়েটারে যেতাম, এরপরে মানে কমিউনিকেশন করতাম, এরপরে শুটিংয়ের সময় অনেক কষ্ট করে ছুটি টুটি নিয়ে অনেক ব্যালেন্স করে আগাতাম। দেখা গেলো যে বিদেশে একটা ট্রেনিং আছে, ট্রেনিংয়ের দরকার নেই স্যার, আমাকে একটু আগে আগে যেতে দেবেন, আমি যাতে শুটিংটা করতে পারি। যে এইভাবে বিভিন্নভাবে একটা ম্যানেজ করে কাজ করেছি এবং মাশাআল্লাহ আমি অনেক কাজ করেছি। অনেকে যারা ফুল ফ্লেজেড অভিনয় করেছে তাদের চেয়ে বেশি কাজ করেছি। হ্যাঁ, তো এই সম্প্রতি যেটা হয়েছে যে আমি যখন ডিরেক্টর পদে পদোন্নতি পেলাম বাংলাদেশ ব্যাংকের, তখন আমার মনে হয় হুমায়ুন আজাদ একটা কথা বলেছিল যে আমাদের পদোন্নতি হয় মানে পায়ের উন্নতি হচ্ছে, মগজের অধঃপতন হচ্ছে। আসলে আমার যখন পদোন্নতি হয়েছে আমার শিল্প সংস্কৃতির অধঃপতন হয়েছে। মানে পদোন্নতি হওয়ার পরে আমার ট্রান্সফার হলো ঢাকার বাইরে, ওখানে তো বুঝতেই পারছেন আসা যাওয়ার ঝামেলা। এখন আবার ট্রান্সফার হয়েছে টাকশাল গাজীপুরে। তারপরে চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য, তবে করবো, বেঁচে যতদিন থাকবো কাজ করব। আচ্ছা ভাই, এখন নতুন তো কাজ করছেন অনেকে, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে কার মধ্যে সম্ভাবনা বা কাদের মধ্যে সম্ভাবনা দেখেন বা কাদের কাজ ভালো লাগে আপনার? নতুন যারা এসছে মানে সবাই ট্যালেন্টেড, ওরা কিন্তু অনেক লড়াই করে এসছে। মানে ভাবেন তো, আমি যখন 2005-7 সালের দিকে টিভিতে নাটক করতাম, মানে গত 1 সাল থেকে 5-7 সাল পর্যন্ত আমি টানা অভিনয় করেছিলাম। ওই সময়ে মানে আমি একটা নাটক করতাম, পরদিন রাস্তায় হাঁটতে পারতাম না। এরপরে আমি প্যাকেজে জয়েন করলাম, প্যাকেজ তো অনেক। খেয়াল করে দেখেন যে মানুষ অল্প কাজ করে আমরা জনপ্রিয় হয়ে যেতে পারছিলাম। এখন ছেলে মেয়েরা কত লড়াই করছে, মানে আপনি তো হাজার হাজার আপনি ফুটেজ দেখবেন, ওখান থেকে একটা ছেলেকে চোখে পড়া, যেমন আরস যে ছেলেরা কাজ করছে, বগুড়ার ছেলে, অসাধারণ, মানে অসাধারণ কাজ করছে। আর এরপরে তো যে ভোলার ছেলেরা, কিছু নাম বলে গেলাম, খুব দারুণ অভিনয় করে। আর এর আগেও যারা জোভান ছিল যারা, ওরাও এত অনেক ক্রিয়েটিভ, অনেক ভালো কাজ করছে। এরা সাধারণ অভিনয়টাকে অসাধারণ করে ফেলতেছে, নতুনদের মাঝে এটা বলছি। আর সব কিছুর অভিনয়ের মূলে যদি আমাদের নতুনরা কোনো আইডল চিন্তা করে, তাহলে মুশাররফ করিমের কথা ভাবা দরকার। উনি কিভাবে, মানে উনি আসলে কি করেছে, আমি ওনাকে দেখলে বলেছিলাম যে আপনি আসলে অন্যায় করেছেন, আপনি অভিনয়টাকে টাফ করে দিয়েছেন, যে অভিনয় কত কঠিনভাবে উপস্থাপন করা যায় এটা আপনি করেছেন, এক ফুয়ার ফরিদি করেছেন আর আপনি করেছেন। এই জন্য নতুন যারা আছে তাদেরকে আমার মাঝে মাঝে বলি যে আপনি ওই রকম চিন্তা করেন। হ্যাঁ, পরামর্শ কি থাকবে তাদের জন্য? কারণ এখন অনেকেই স্ট্রাগল করছেন, এখনো অনেকে হয়তো বা হতাশ হয়ে যাচ্ছেন, কারণ স্ট্রাগলের অনেক সময় প্রেশারটা নিতে পারেন না অনেকে। তো তাদের এই হতাশা দূর করার জন্য মোটিভেট কিভাবে করা যেতে পারে? একদম সহজ হিসাব, তুমি যদি হতাশ হও তাহলে বুঝতে হবে তোমার অযোগ্যতা। তোমার যোগ্যতা থাকলে তোমার জায়গা অবশ্যই হতো। এখন সেই গ্রাম থেকে যদি মোশাররফ করিম এসে এত বড় স্টার হয়ে যায়, মাহফুজা আহমেদ এত বড় স্টার হয়ে যায়, আর তুমি ঢাকায় থেকে এত সুযোগ সুবিধা, ইউটিউবে এত লিসেনিং দেখে, এত তুমি টিউটোরিয়াল দেখে তারপরে স্টার হতে পারছো না, তার মানে আমার কত ঘাটতি আছে। আচ্ছা, অনেকে তো বলে লাক ম্যাটার করতে হয়। লাক বলে কিছু না পৃথিবীতে, এটা ভুয়া একটা জিনিস, ব্যর্থতার একটা শব্দ আবিষ্কার করছে লাক। ভাগ্য বিষয়টাই তো ব্যর্থতা যে একটা আবিষ্কৃত শব্দ। আচ্ছা, এখন নতুন প্রজন্ম তো ভালো কাজ করছে, নতুন নতুন আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি যদি বলি ওটিটি প্ল্যাটফর্মে এবং সিনেমার জগতের মানে অঙ্গনের কিছু পরিবর্তন আমরা দেখি, যে আগে এক ধারার একটা ছিল, ভিলেন থাকবে, হিরো থাকবে, হিরোইন থাকবে, মারপিট হবে। এখন গল্পের ধারা চেঞ্জ হয়েছে। তো এই ধারার ক্ষেত্রে এবং আরেকটি বিষয় যেটা হয় যে বিগ বাজেটের মুভি বা বিগ বাজেটের জন্য মুভি করলে সেই মুভি হিট করে, কোনটা ম্যাটার করে মুভির ক্ষেত্রে, গল্প, বাজেট, নাকি আসলে থিমটা? এখন হয়েছে কি, আমাদের এখানে বড় ম্যাটার হয়ে গেছে মার্কেটিং, যে একটা প্রচার যন্ত্র, আবার হুমায়ুন আজাদের কথা বলে ফেলে, প্রচার যন্ত্র নাকি এমন করতে পারে যে একজন বিড়াল ছানাকে স্টার বানিয়ে ফেলতে পারে। তো প্রচার যন্ত্রটা আমাদেরকে অনেক সময় মিসলিড করে, প্রসার, কিন্তু ওটা পজিটিভলি। কিন্তু প্রচার যন্ত্র ইচ্ছে করে একজনকে টার্নিশ করে মাটিতে শুইয়ে দিতে পারবে, আবার একজনকে মানে ভূত বানায় ফেলতে পারবে, আবার একজন অযোগ্যকে উঠে ফেলতে পারে। আর প্রচারটা স্ট্রং একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা মূল না, মূল হচ্ছে গল্প। খুবই চমৎকার লেগেছে ভাইয়া। গল্পে আমাদের সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন।
আপনার জন্য শুভকামনা, এটিএনের জন্য শুভকামনা, এবং ভালো শিল্প মানে সমৃদ্ধ হোক, এটাই প্রত্যাশা। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক